নমস্কার, শুরু করছি 10-এর আড্ডা। প্রতি রবিবারে আমাদের যে সান্ধ্য অনুষ্ঠান, শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা আপনাদের প্রতি রবিবার নিউজ 10-এর পক্ষ থেকে বিভিন্ন ব্যক্তিত্বদের নিয়ে আসি এবং কবিদের নিয়ে আসি। তারা তাদের শিল্পজীবন এবং কবিতা সব পাঠ করে শোনান বা তাদের কথা বলেন। তো এবারে আমরা পেয়েছি আমাদের এই শিল্পাঞ্চলে আসানসোল থেকে এসেছেন কবি আবৃত্তিকার বনানী ঘটক। স্বাগত বনানীকে। নমস্কার। তো আমরা প্রতিবারের মতো বলি যে একদিন ডাকবেই গদ্যের পৃথিবীতে কবিতার বান, কবি ছাড়া জয় বৃথা, কবি মানে দ্বিতীয় ঈশ্বর, আবৃত্তি সর্বশাস্ত্রাণাং বোধাদপি গরীয়সী। কিন্তু কবি আগে কবিতা লেখেন, তারপর তো আবৃত্তিকার কাছে পৌঁছায়। তাই প্রথমে কবিতা দিয়ে শুরু করি। প্রথমে আজকে বনানীকে বলবো, বনানী কবিতা দিয়ে শুরু হোক আজকের সান্ধ্য অনুষ্ঠান। কবি বনানী ঘটকের কবিতা শুনুন। আবহমান। অগোছালো জীবন প্রসাধন ঢাকে পরিপাটি মুখোশ, কোলাহলের ভিড়ে চুপ কথার শ্রেয় নৈশব্দ যাপন। আলোর দিশারি ভেবে অন্ধকার জাপটে এগিয়ে যায় পথ, চাঁদের আলোর মুখ আড়াল করে দেয় ঠিক গ্রহণ যেমন। উজ্জ্বল নক্ষত্র সব বৃষ্টি বেয়ে ছুঁতে চেয়ে অপেক্ষমান, সেই জীবন যে এঁকেছে চিহ্ন হিমালয় উত্তীর্ণ মহিরুহ সমান। রং মেখে সং সেজে বসে সব বিচার সভায়, কে ভুল কে ঠিক কে দেবে তার পরিচয়। জলে কাদা ঘেঁটে নষ্ট করি আমরা তার সাময়িক মান, সৃষ্টির জমি জুড়ে সবুজ ফলন যে আবহমান। দেখেও না দেখার ভানে সময়ের আজ নবজাগরণ, পরিচিতি আর প্রচারের আলোয় ঘোর লাগা হয় মন। সত্য কথা বড় কঠিন, তাই সহজ মিথ্যার সঞ্চয়। শুনলাম আমরা বনানীর কবিতা। বনানী শুধু কবিতায় লেখেন না, ভালো আবৃত্তি করে, ভালো গান গায় এবং বনানী গ্রিন ভলেন্টিয়ার্সের সাথে আছে। সবুজের অধিকার আবার ফিরিয়ে দিতে চায়, তারা প্রচুর গাছ লাগায়। তাদের একটা সংস্থা আছে গ্রিন ভলেন্টিয়ার্স, আছেন কাজী নিজামুদ্দিন সহ অন্যান্য ব্যক্তিত্বেরা। তো আমরা এই যে এত কর্মকাণ্ডের মধ্যেও বনানী কবিতা লিখে এবং আবৃত্তি করে এবং সংসার সামলায়। তবে এইটা তো সবথেকে বড় কাজ, যে একজন সংসার সামলানোটা কিন্তু অনেক বড় কাজ, এবং সবার সাথে মিলিয়ে গুছিয়ে এবং নিজেদের ব্যবসা, পারিবারিক ব্যবসা, স্বামী সন্তানকে ঠিকঠাক জায়গায় পৌঁছে দেওয়া, ঠিক সময়ে পৌঁছে দেওয়া, তার মধ্য থেকেও বনানী এত সব করে। তো বনানীর এই কবিতার কাছে আসা, কিভাবে আসা এবং কবিতায় কেন আসা, এইটা আমরা জিজ্ঞেস করবো যে বনানী কবিতায় কিভাবে তুমি এলে। আসলে ছোটবেলা থেকেই আমার সাংস্কৃতিক চর্চাটা, ক্যামেরার দিকে তাকিয়ে বলো বনানী। হ্যাঁ, সাংস্কৃতিক চর্চাটা ছোটবেলা থেকেই ছিল। মানে বাবা মায়ের ইচ্ছে যা হয় আর কি সবার, যে ছোট থেকেই গান শেখানো, আবৃত্তি শেখানো। বাবার কাছেই প্রথম শেখা। বাবা হাই স্কুলের টিচার ছিলেন। আচ্ছা। তো তারপর আমাদের যে গ্রামে যাত্রা হয় না, তো সেই যাত্রাতে আমার মামা, বাবা, ও গ্রামেরই কাকু সব মিলে একটা মানে যাত্রা হয়। ধর্মরাজের গ্রামের দিকে অ্যামেচার যাত্রা হয়, কিন্তু আমরাও গ্রামের দিকে অ্যামেচার যাত্রা করি। ধর্মরাজের গাজনে যাত্রা হয় 3 দিন 4 দিন করে আর কি। তো সেই ছোট্ট থেকে মানে তখন ওনারা বললো যে শিশু শিল্পী হিসাবে হ্যাঁ তো নেওয়া হবে। আমার খুব ইন্টারেস্ট, যাবো। এবার যেহেতু বাবা কাকারা করে সেই হিসাবে পারমিশন, ঠিক আছে যাও। এবার সেই থেকে শুরু, মানে ছোট থেকে অভিনয়টাও তুমি করেছো? একদম স্টেজ করেছি প্রায় 8-10 বছর। বাহ বাহ। তো তখন আর কি ছোটবেলায় যখন আমার মানে যাত্রা শুরু হলো, তারপর থেকে প্রথমে একটা শ্রীকৃষ্ণর রোল দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। তো তারপরে বলা শুরু হলো লবকুশ যাত্রাতে। তো সেইখান থেকে যে শুরু হলো, তো যিনি আমাদেরকে রবি সম্পদ বলেছিলেন, খুব ভালো গাইড করতেন উনি আর কি, আমাদের যাত্রা ইয়ে করতেন, ডিরেকশন দিতেন। তো উনি আমাকে দেখে অবাক হলেন এবং বললো এ তো প্রচন্ড মানে ভালো আর কি, এটাই করতে করতে। তো এটা করতে করতে বড় রোল, লাস্ট যখন আমি যাত্রা করি, প্রথমে কৃষ্ণর চুপচাপ পিছনে দাঁড়িয়ে থাকা রোল দিয়ে শুরু হয়েছিল, শেষ করেছিলাম পুরো রোলটা মানুষের ঠাকুর, কৃষ্ণ, পুরো বইটা কৃষ্ণ, মানে সেইটা দিয়ে বড়তে, সেটাই শেষ হয়েছিল। তো বনানীকে আমি প্রসঙ্গে বলি, তো তুমি তো মানে অভিনয় জগতেও যেতে পারতে, সিনেমা বা হ্যাঁ, অনেকে আমাকে চেয়েছিল। মানে আমি যার কাছে স্বপন চক্রবর্তী বলে একজন কলকাতা থেকে আসতেন, গান শিখতাম, তো আমার বাবা সেখানে নিয়ে যেত, বেনাচিতে আসতেন উনি। তো উনি চেয়েছিলেন, বাবাকে বলেছিলেন যে মেয়েটাকে দিয়ে দিন।
আমরা নিয়ে যাই ওইখানে কাজ করবে, তো বুঝতেই পারছো হ্যাঁ, তো অনেক দিন তখনকার দিনে তো- পিছনের কথা তো। এবং বোনের সাহস পরিবারে পাইনি, হ্যাঁ সাহস এই ব্যাপারটা পাইনি। ছিল যে মেয়েরা কি বাইরে গিয়ে হ্যাঁ, অভিনয় করবে, তবে এই ব্যাপারটা ছিল। জগৎটা আমার খুব পছন্দের, মানে বরাবরই খুব, মানে ওদের সম্বন্ধে জানতে ইচ্ছে করে, দেখতে একদম। ইচ্ছে করে, এরকম আর কি। আর ছোট বয়স থেকেই তোমার ওই ও সুচিত্রা উত্তম এইসব পুরোনো দিনের হ্যাঁ, গান, পুরোনো দিনের সিনেমা টিনেমা ক্যাসেট, গান। মানে পুজোতে না যে কোনো টাকা পেতাম ধরো জমানো, হুম। বাবার আর আমার কাজ ছিল দুর্গাপুজোর সময় সমস্ত ক্যাসেট বেরোতো, মান্না দে, হেমন্ত, এইসব গান। বাহ। আর যাত্রা যখন করেছি তখন যাত্রাতে আমি প্রাইজও পেয়েছি, আমার লেখালেখিও হয়েছে আমার নামে। বাহ। তো এটা ছিল আর কি। তার মানে আমরা আরেকটা কথা জানতে পারলাম যে কবি শুধু নন, আবৃত্তিকার শুধু নন, শুধু সমাজসেবী নন, তার সাথে অভিনয় জীবনেও বনানীর একটা ভূমিকা আছে বা ছিল। তবে আমরা বনানীর একটা আবৃত্তি শুনি, আমি তো ভালো আবৃত্তি আচ্ছা। করো। বনানী খুব ভালো আবৃত্তি করে এবং তার আবৃত্তি হ্যাঁ, এই শুনি। আবৃত্তিটা করে নিচ্ছি, তারপরে তোমার তো যে আমরা বলি যে আবৃত্তি সর্বশাস্ত্রানাং বোধাদপি গরীয়সী, কবিতা পাঠ অপেক্ষা আবৃত্তি শ্রেষ্ঠ উপায়, এবং আবৃত্তি করলে অনেকের মন ছুঁয়ে যায়, মানুষের হৃদয়স্পর্শী কথাগুলি হৃদয়কে ছুঁয়ে যায়। সেই ধরনের আবৃত্তিকারদের এই জন্যই বিশাল ভূমিকা এবং আবৃত্তিকারদের জয় জয়কারও। তো বনানী সেই ধরনেরই একজন আবৃত্তিকার, তার আমরা আবৃত্তি শুনি। লেখা এটা নেই। রুদ্র গোস্বামী করবো, হ্যাঁ। যেতে পারবো রুদ্র। হ্যাঁ, মানে পাঠ করছো তুমি নাকি? হ্যাঁ, পাঠই করছি। আচ্ছা। না, মুখস্থ তো বলতে হবে, এখন এই মুহূর্তে পারবো না। না, ঠিক আছে। আর অনেক বসন্ত লেখা, সুনীল গঙ্গোপাধ্যায়। যা খুশি তুমি, তোমার যা যেমন মনে হচ্ছে করো। স্মৃতিতে ভর করতে পারছে না, হ্যাঁ, বনানী পাঠ করছে। হ্যাঁ, পড়ো। কার কবিতা পড়ছো, কোন কবির? যেটাতে তুমি স্বচ্ছন্দ বোধ করো সেই কবিতাটাই পড়ো, যেটা তোমার নিজের ভালো করা আছে বা যেটা পড়তে ভালো লাগবে, বা তুমি যেটাতে মানে স্বচ্ছন্দ সেইটা। একটা এমনি তোমার যেতে পারবে বলে রুদ্র গোস্বামীর যে একটা কবিতা। আচ্ছা, রুদ্র এটা- গোস্বামী। হ্যাঁ, রুদ্র গোস্বামী। যেতে পারবে কবিতাটার নাম, রুদ্র গোস্বামীর কবিতা। এই যে তুমি বারবার চলে যাই বলো, ধরো তুমি চলে গেছো, খানিকক্ষণ পর ফিরে এসে যদি দেখো কষ্টে ভিজে যাচ্ছে আমার বুক, আমার চোখের দিকে তাকিয়ে তুমি কি তখন মুখ লুকাতে পারবে? বলো, পারবে? আর এসে দেখো যদি হাতে আমার ভেজা রুমাল, তখনও অপেক্ষায় আমি যাইনি কোথাও। যদি বলি এলে কেন? চাই না তোমার চলে যাওয়া, যেখানে ছিলে আমাকে কাছে না টেনে, তখন তুমি পারবে? বলো, পারবে? এই যে আমাদের কাছে আমিও আসি আর তুমিও আসো, এ কথা তো জানে 10 জনে। ভালোবাসি কতখানি আছে তোমার আমার, এত বড় ভালোবাসা ছেড়ে তুমি কি কোথাও যেতে পারবে? বলো, যেতে পারবে? আমরা কবিতা শুনলাম, পাঠ শুনলাম বনানীর কাছে, রুদ্র গোস্বামীর কবিতা বনানী পড়ে শোনালো। তো বনানীর কাছে আমাদের প্রশ্ন যে বনানী এই যে এত সবের মাধ্যমে তুমি বলছো গ্রিন ভলেন্টিয়ার্সের সাথে থাকো এবং তোমার এই সামাজিক কাজগুলো করতে ভালো লাগে, এতে তুমি আনন্দ পাও এবং এর মধ্য থেকে তুমি বাঁচার রসদ খুঁজে পাও, তুমি যেটা কথা বলছিলে। তো বনানী তার ব্যক্তি জীবনের কথা বললেন, বাবা শিক্ষকতা করতেন এবং গ্রামে একটা বাতাবরণ ছিল, সংস্কৃতির বাতাবরণ। এখন গ্রামের অ্যামেচারে যাত্রা হতো, সেখানে বনানী শিশু শিল্পী থেকে পরবর্তীকালে 10 বছর ধরে টানা অভিনয় করেছে এবং আবৃত্তি চর্চাও করেছে, লেখালেখিও করছে। সম্প্রতি বনানী একটা বই মনে হয় প্রকাশিত হচ্ছে, আজকে আনতে পারেনি বনানী, বইটি আনলে ভালো হতো, আপনাদের শুধু দর্শক মণ্ডলী দেখাতে পারতাম তাদেরকে। তো বনানীর আমরা কি গান শুনবো না কি বনানী? হ্যাঁ, বনানীর তো আমরা কবিতা শুনলাম, আবৃত্তি শুনলাম, বনানীর খালি গলায় গান শুনি একটা। হ্যাঁ, তো তার আগে এখন কি করে শুরু হলো সেটা একটু বলে দিই। হ্যাঁ, আচ্ছা, গান শোনানোর আগে কিভাবে যে বনানী কবিতায় ফিরে এলো, কবিতার কাছে আবার কিভাবে সমস্ত কিছু পেরিয়ে এসে আবার সংস্কৃতির আয়নায় বা আঙ্গিনায় নিজেকে চিহ্নিত করলো, সেই প্রসঙ্গ বনানী বলবে। বলো বলো। তারপর যা হয় পড়াশোনার মধ্যে গিয়ে একটা অন্য রাস্তা হয়ে গেল, সায়েন্স পড়তে গিয়ে অন্য সব বাদ চলে গেল। এবার তারপরে যা হয় মেয়েদের বিয়ে, বিয়ের পর তো সংসার। কম বয়সে তোমার বিয়েটা হয়েছিল।
তো সংসার করতে গিয়ে, ছেলে বড় করতে গিয়ে নিজের দিকটা পুরোটাই চাপা। তো কিন্তু ভেতরে কোথাও যেন আমার একটা খালি ভাব মনে হতো, সুপ্ত ব্যাপারটা থেকে গিয়েছিল, খুব একটা কষ্ট হতো যে আমি যে এইসবগুলো করতাম কিছুই করতে পারলাম না, কি হলো শিখে, আগে এত প্রাইজও পেয়েছি, মনে মনে হতো আর কি। তো আমার হাজবেন্ডকে বলতাম প্রায় যে আমার খুব ইচ্ছে আমি এইসবগুলো যদি করতে পারি, কিছুই তো হলো না। তো ও আমাকে বলতো যে দাঁড়াও, ছেলেটা একটু বড় হোক, এই মাধ্যমিক এইচএস এসব হয়ে গেলে তুমি যা ইচ্ছা করো। মানে আমার হাজবেন্ডের সাপোর্ট হচ্ছে সবকিছুতেই, হ্যাঁ মানে খুবই সাপোর্টিভ, মানে ভালো দিকটা উনি মানে সংস্কৃতিটা পছন্দ করেন মানে, এবং উনি নিজেও খুব দানি, মানে এটা আমার নিজের মুখেই বলা হচ্ছে আর কি, কিন্তু সবার জন্য খুব করে, এটা ওর মধ্যে আছে প্রচুর। যাক, আমাদের আলাপের সুযোগ হয়নি, একদিন সুযোগ হয়ে যাবে। এবং ঘটনা হচ্ছে একটা কথা আমরা বলি যে সংসার সুখে রয় রমণীর গুণে, কিন্তু তার পরের লাইনটা আমরা কেউ বলি না, গুণবান পতি যদি থাকে তার শোনে। অতএব গুণবান পতি আছে বলেই রমণী এতটা স্বাধীনতা, এতটা করে উঠতে পারছি আর কি, তারই সহযোগিতায়। তো তখন বললো ঠিক আছে করবে। তো এরকম করেই যখন লকডাউন শুরু হলো, ওই বাড়িতে কাজ করতে করতে ওই আবার অভিনয় জগৎটাই যেন এসে হাত দিল। হঠাৎ করে আমি কনিনিকাকে ফলো করি, তো ফোনে দেখতে দেখতে দেখি কনিনিকা বলছে যে আমি ওয়ার্কশপ করব অনলাইন, তো যারা যারা আমাকে যোগ করতে চাও তাড়াতাড়ির মধ্যে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করো, বলো, আমি কিন্তু 20 জনের বেশি করাবো না। তো আমার হাজবেন্ড সেদিন বাড়িতেই ছিল, আমি সাথে সাথে জিজ্ঞেস করলাম যে এটা তো অনলাইন হচ্ছে, তো বাড়ি থেকে যাওয়ার তো কোনো ব্যাপার নাই, তাহলে বলবো? বললো হ্যাঁ তুমি অবশ্যই এগ্রি হও। তো আমি সাথে সাথে তো হোয়াটসঅ্যাপে করলাম। কনিনিকা ব্যানার্জি অভিনেত্রী, বিশিষ্ট অভিনেত্রী, মোটামুটি সবাই চেনে কনিনিকাকে। তো অন্যরকম অফবিট অভিনেত্রী, খুব, এবং ব্যবহার খুব ভালো, আমরা তো কাছ থেকে দেখলাম, ব্যবহার করলাম। তো ফোন করার পরে ওনাকে যখন আমি মেসেজ দিলাম, উনি আমাকে ফোন করলেন, মানে ওনার সাথে আমার কথা হলো, এবং আমি ওনার ওই ওয়ার্কশপে জয়েন করলাম। তো 2 দিনের ওয়ার্কশপ ছিল। তখন উনি আমার এরকম তুমি যেমন জিজ্ঞেস করছিলেন, তো বললাম, উনিও পাঠ করতে বলেন, আবৃত্তি করলাম। তো আমার 2-3 লাইন পাঠ করার পরে উনি বললেন, কিছু দিয়েছিলেন কাগজ, যে সে নিজে দিয়েছিলেন যে এইগুলো পড়ো, দেখবো কে কেমন পড়ছো 20 জনের মধ্যে। তো আমি 4 লাইন পড়ার পর বললো, বনানীদি তুমি চুপ করো, তোমাকে আর পড়তে হয় না, আমি বুঝতে পেরেছি। তো সেটা চুপ করে গেলাম। তো তারপরে হঠাৎ করে আমাকে বললো যে ওইটার লাইভ, মানে একদিনও নিজে লাইভ আসবে, ওর প্রোগ্রামও কেমন করে স্টুডেন্টদের দেখলো, কারা কারা কেমন, এটা বলার জন্যে। তো হঠাৎ করে আমাকে বলছে যে বনানীদি তুমি আজকে লাইভটা দেখো আমার। তো দেখতে গেলাম, তখন দেখলাম যে আমার যাত্রা করা এইসব কথাগুলো বলছেন। তো আমি না আনএক্সপেক্টেড, যে এটা আমার কাছে একটা বিশাল বড় পাওয়া। তো লাইভে কনিনিকা ব্যানার্জি আমার সাথে একবার সাক্ষাতে এসব বলছে, তো আমার কানকে বিশ্বাস করছি না। আমার হাজব্যান্ডকে ফোন করেছি সাথে সাথে, দেখো কি বলছে এরকম। তো এইভাবে ওর সাথে যুক্ত হওয়ার পর অফলাইনেও আমরা ক্লাস করেছি কলকাতায়, এই সুযোগটাও পেয়েছি। আর ইন দি মিন টাইম যার কাছে আমি ছোটবেলা থেকে পড়াশোনা করে বড় হয়েছি, কাজী নিজামুদ্দিন স্যার, মানে যিনি আমাকে ছোট থেকে পড়িয়েছেন, যেহেতু বাবার কলিগ ছিলেন, আমি ক্লাস 6 থেকে ওনার ছাত্রী। তো উনি হঠাৎ আমাকে, মানে ওনার সাথে আমার যোগাযোগ হলো। বহু বছর এক জায়গায় থেকেও ওনার সাথে আমার যোগ ছিল না, 20 বছর প্রায় সংসার জীবনে এসে। তো যোগাযোগ হলো, হয়তো ভগবানের সূত্র ধরে কনিনিকা স্যার সব একসাথেই যোগ হলেন, যখন সময় আসে তখন সব দিক দিয়ে। তো কনিনিকা আমাদেরকে দুর্গাপুজোর সময় কলকাতায় ডাকলেন, বললেন যে একটা অনুষ্ঠান করব, তো এসো। তখনই আমি কবিতা 8 লাইন লিখলাম, লেখার পরে স্যারকে পাঠালাম যে স্যার দেখুন তো লেখাটা হয়েছে কিনা। তো স্যার বললো যে হ্যাঁ ঠিক আছে, তুমি এবার লেখাটা শুরু করো। তারপর স্যারের প্রেরণায়, মানে স্যারই আমাকে বললেন তুমি যা যা করতে, গান লেখা, তুমি আবার শুরু করো, চেষ্টা করো। তো তারপর ওইটা করতে করতেই লেখাটা হলো, মানে স্যার বই পড়তে শুরু করলাম, বললো তুমি আরো কবিতার বই পড়ো, স্যারই বললেন, গাইড দিলেন। এবং স্যারের সহযোগিতাতেই এবং স্যারের প্রেরণাতেই আমি আজ এইটুকুনি জায়গা পেয়েছি, মানে স্যারের সূত্র ধরে এই সংবেদনের সঙ্গে তোমাদের সাথে, তোমাদের মতো মানুষের সাথে যুক্ত হওয়া। না না, আসলে ব্যাপারটা কি জানো, একটা সময়ে দেখো, সময় না হলে কিছু হয় না। তো আর ব্যাপারটা হচ্ছে যে তোমার মধ্যে ব্যাপারটা ছিল, মানে তোমার সমস্ত বারুদগুলি ভিজেছিল, রোদে তাতালেই বিস্ফোরণ, সেই বিস্ফোরণের কাজটা নিজামুদ্দিন দা একদম করেছেন। স্যারের সহযোগিতাতে এটাই সম্ভব হয়েছে, আর তোমাদের মতন মানুষের সাথেও আমার যোগাযোগ হয়েছে, এটাও সত্যি খুব পাওয়া আর কি। তোমরা সবাই খুব ভালো। তো তুমি আসলে নিজে ভালো বলে সবাই আমরা ভালো। তো ঠিক আছে, তাহলে একটা গান করি। আমরা বনানীর খালি গলায় গান শুনি।
হ্যাঁ, খালি গলায় খুব একটা হয়তো না, না, ভালো হবে। গাইতে পারবো না, হারমোনিয়ামে গাই, তবুও আমি চেষ্টা করছি। আমাদের এখানে আসলে এই আড্ডাটা হচ্ছে একদম ঘরোয়া আড্ডা। হ্যাঁ, হ্যাঁ। কথার মাধ্যমে মানে খুব তথাকথিত যে বিশাল কিছু ব্যাপারটা নিয়ে মানে গুরুগম্ভীর ব্যাপার নয়। আমরা আড্ডার সাথে সাথে গান, কবিতা, আবৃত্তি এইসব নিয়ে আমরা এই অনুষ্ঠানটাকে সাজাই। বেশ, হুম। আমি চেষ্টা হ্যাঁ, করছি, শুরু। মার্জনা করবেন ভুল ত্রুটি। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা, আমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না মনোবীণা, দেখো তো চিনতে পারো কিনা। সোনালি বিকেলে গাছের ছায়ায় মুখোমুখি বসে নীল সন্ধ্যায়, সোনালি বিকেলে গাছের ছায়ায় মুখোমুখি বসে নীল সন্ধ্যায়, জীবন আনন্দ তুমি তো শোনাতে, জীবন আনন্দ তুমি তো শোনাতে, ভেবে দেখো মনে পড়ে কি না, আমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না মনোবীণা, দেখো তো চিনতে পারো কিনা। পটভূমিকায় শহীদ মিনার, নাগরিক চাঁদ উঠেছে আবার, পটভূমিকায় শহীদ মিনার, নাগরিক চাঁদ উঠেছে আবার, বনলতা সেন শোনাবে কে আর, বনলতা সেন শোনাবে কে আর, এই আমি আজ তুমি না, দেখো তো চিনতে পারো কিনা, আমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না মনোবীণা, দেখো তো চিনতে পারো কিনা। আমরা বনানীর কবিতা শুনলাম, আবৃত্তি শুনলাম, মানে আবৃত্তি নয়, পাঠ শুনলাম, তারপরে গানও শুনলাম, তার কথাও শুনলাম। তো বনানী অসাধারণ ভ্রমণ কাহিনীও লিখে। সম্প্রতি বনানী কাশ্মীর গিয়েছিল এবং কাশ্মীরের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আমরা বনানীর ধারাবাহিকভাবে ফেসবুকে পড়েছি এবং তার সাথে অসাধারণ ছবি, যেগুলো আমরা কাশ্মীর না গিয়েও সেই ভ্রমণ সুখটুকু পেয়েছি বনানীর লেখায় এবং বনানীর ছবিতে। মানে ছবি বনানী, এবং প্রসঙ্গক্রমে বলে রাখি, বনানীর ছেলে পারিজাত অসাধারণ ছবি তুলে এবং খুব ভালো ছেলে, এবং একটা সুন্দর জীবন এবং স্বামী স্ত্রী এবং তাদের সন্তান, একটা সুখী দাম্পত্য জীবন। সেই দাম্পত্যের জায়গায় থেকেও ভালো লাগার দিকগুলি তুলে তুলে আনা, এই যে কবিতা, গান, শিল্প, সংস্কৃতি, সাহিত্যের সাথে বেঁধে বেঁধে থাকা এবং একটা বাতাবরণ পেলে। আমরা একটু আগেই বলছিলাম যে এই বারুদগুলি ভিজে আছে, সেই ভেজা বারুদগুলি রোদে তাতালে বিস্ফোরণ, এই যে একসাথে থাকতে 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 এবং বানাতে বানাতে বন যায়, লিখতে লিখতে একটা জায়গায় বনানী পৌঁছাবে। সম্প্রতি তার বইও প্রকাশিত, মানে প্রকাশ হবে আর কি, বইটি মুদ্রিত হয়ে গেছে। তো আগামী বৃহস্পতিবার হয়তো আমরা তার বইটিও দেখতে পাবো। তো বনানী আরও কবিতা কিছু আমরা শুনি, তারপর আবার কিছু কথা শুনবো, কিছু কবিতা শুনি বনানীর। পরপর দুটো কবিতা আমরা বনানীর শুনি, তারপর আমরা আবার বনানীর সাথে কথায় ফিরে যাব। উদ্ভাস। সময় তলিয়ে যায় গভীর দীর্ঘ নিঃশ্বাসে, অপেক্ষার ভারে নক্ষত্র ঝরে মিড়ে, পেন্ডুলামের টিকটিক ক্রমাগত জোর, সূর্য মাথা থেকে পশ্চিমে রোজ নুয়ে পড়ে, নির্দেশ মতো গতির অভিমুখে জীবন জন্মের হাত ধরে, নিশ্চুপ জীবনবোধে লেখা অলিক সুখ, বিকেলগুলো দিগন্ত পেরিয়ে শূন্যে ওড়ে, ঘোর অন্ধকার, দূরে ক্ষীণ আলোর উদ্ভাস, যেন সম্ভাবনার দ্বীপে পূর্ণ চাঁদ। একটা শুনি।
আচ্ছা, একটা ঠাকুরের মানে আমি রামকৃষ্ণ ভক্ত খুবই, তার সেই নিয়ে একটা কবিতা লেখা আছে, হৃদয়ের ঠাকুর। ভগবত প্রেম এক অনন্ত সাধনা, যিনি সৃষ্টিকর্তা শব্দ তাঁরই রচনা। যুগে যুগে আবির্ভূত নানা রূপ ধরে, কলিযুগে ঠাকুর এলেন খুব সাধারণ হয়ে। জুটি বেঁধে মা শারদা এলেন জগৎ মাঝে, ভাব প্রচার হলো তাঁদের দেশে ও বিদেশে। রামকৃষ্ণ কথিত কথামৃত শ্রীমর লেখনীতে, মায়ের অমৃতবাণী জীবন দর্শন নারী জীবনীতে। যত মত তত পথ, পরমহংসের কঠোর সাধনা। ইষ্ট তো একই থাকে, ভিন্ন রূপে প্রার্থনা। কল্পতরু রূপে সিদ্ধ হয়ে বিরাজিলেন ধরাধামে, বার্তা দিলেন সাধন পথে যা চাও তা পাবে। অনন্তরূপিণী মা শারদা জগৎ মাঝে আবির্ভূতা, সকলেই যে মায়ের সন্তান দিলেন এই বারতা। মা আমার জগৎমাতা, ধর্মের ভেদ নাই, তাঁর বাণী শিক্ষা দেয় রাম রহিম অভিন্নতাই। শিশু থেকে ইষ্ট আমার মা ঠাকুর ধ্যান জ্ঞান, আজকের আমি যা পেয়েছি সব তাঁদের দান। চাই না আর অনেক কিছু, ঠাকুর কৃপা চাই, জন্ম জন্ম ইষ্টরূপে যেন মা ঠাকুরকেই পাই। ডুব দাও ডুব চৈতন্য সাগরে, রও নিমগণ, নিত্য তিনিই ব্রহ্ম সত্য শক্তি, আত্মকর চিরন্তন। বাহ, রামকৃষ্ণ প্রেম। এই যে একটি ইষ্ট হয়তো আমাদের এক, কিন্তু ভিন্ন ভিন্ন রূপে পাই, তেমনি আমরা এই যে সাহিত্যের আঙ্গিনায়, সংস্কৃতির আঙ্গিনায় আমরা কেউ কবিতা লিখি, কেউ গান লিখি, কেউ গল্প লিখি, কিন্তু আমাদের উদ্দেশ্য এক, আমরা লেখার আনন্দে, সৃষ্টির আনন্দে থাকি। তেমনি ইষ্ট আমাদের সবাইকে আনন্দ দেয়, বা ইষ্টর কাছে পৌঁছাবার যে সাধনা, সেই সাধনায় চলতে থাকে। আমাদের ইষ্ট বলতে আমরা কবিতার কাছে যে আছি, তো পরমপুরুষ রামকৃষ্ণদেবও একজন কবি ছিলেন, মানে তার কথাগুলোই তো কবিতা একদম। এবং কবি ছাড়া জয় বৃথা, এই জন্যই বলি যে রামকৃষ্ণ কথামৃত পড়লে আমার মনে হয় যেন কবিতাই পড়ছি। তো যাক, রামকৃষ্ণ মা শারদার কথা আমরা শুনলাম, বনানীর কবিতাও শুনলাম। এবারে বনানীর ভবিষ্যৎ ভাবনা কি, মানে এই যে আর লেখালেখির মাধ্যমে কি পৌঁছে যাওয়া, না আরও লিখতে হবে, বা লিখতে গেলে যে পরিশীলন দরকার, বা আর একটু মানে আর একটু ঘষে মেজে নিজেকে প্রস্তুত করা, এবং বিভিন্ন দপ্তরে লেখা পাঠানো এবং নিজেকে চিহ্নিত করা। আমরা তো সবাই নিজেকে চিহ্নিত করতে চাই, মানে অন্ন বস্ত্র বাসস্থানের ব্যাপারটা মিটে গেলেই আমরা একটু নাম যশ খ্যাতি অর্থ তো মিটে গেলেই এগুলো চাই, এবং নিজেকে সবার বেশি আমরা চিহ্নিত করতে পারি, সেলফ আইডেন্টিটি, এইটা আমরা চাই। এই জন্য বনানীর নিজের একটা সেলফ আইডেন্টিটি তৈরি হয়েছে, সে আবৃত্তি করে, কবিতা লিখে, গান করে, এবং অনেক সমাজসেবামূলক কাজে থাকে। তো এই আরেকটু আমরা চাই যে আরেকটু পূর্ণতার দিকে পৌঁছাতে। তো সেইভাবে কীভাবে প্রস্তুতি নেওয়া এবং আগামী দিনের পরিকল্পনা কী? হ্যাঁ, এইটুকু পাওয়ায় এই মুহূর্তে তো হঠাৎ করে পাওয়া আমার কাছে অনেক কিছু। আর অবশ্যই আমি পড়াশোনা আরও করে, মানে কবিতা চর্চার, কবিতা লিখতে গেলে তো অবশ্যই প্রচুর পড়তে হয়, এই মানে না পড়ে তো পণ্ডিত না লেখা যায় না। আর ওই জন্য আমি পড়তে ভালোবাসি, পড়তে চাইও, আর গানটাও চর্চা করতে চাই আরও বেশি করে। গানটা একটু কম চর্চাই হয়। আর আবৃত্তিটা আমি নিজে খুবই পছন্দ করি, নিজেই করি, আমি কখনো শিখিনি কারো কাছে, কিন্তু সেটা আমার পড়া থাকেই। এবং এইটা নিয়েই আমি অবশ্যই চেষ্টা করব আরও একটু এগিয়ে যাবার, আরও ভালো করে নিজেকে তৈরি করে এগিয়ে যাব যতটুকু পারবো আর কি। আমাদের যে চেষ্টা থাকবে, আমরা পৌঁছাবার চেষ্টাটুকু করব। হয়তো আমরা হিমালয়ে না পৌঁছাতে পারলেও একটা তো পর্বতের কাছাকাছি যেতে পারবো। এই যে আমাদের সাধনা, কে কিভাবে পৌঁছাবো সেটা তো সময় বলবে, সেটা সময় বলবে, মহাকাল বলবে যে কে কত দূর পৌঁছেছিল, বা কিভাবে কে পৌঁছাতে চায়, বা কিভাবে পৌঁছে যায়, এসব তো মহাকালের কাছে। তার আর লেখাটি তো পাঠকের কাছেই দিতে হয়, পাঠকই তো শেষ কথা। পাঠক কাকে গ্রহণ করে, কাকে বর্জন করে, সেটা পাঠকের বিষয়। তো এই যে আমাদের এই সাধনা, নিরন্তর সাধনা, এই লেগে থাকা এবং টিকে থাকার অস্তিত্বকে রাখা, নিজেদের সংস্কৃতিকে চর্চা করা, তো সেই সূত্রে বনানী দীর্ঘদিন ধরে করছে। তার বনানীর পরিমণ্ডল ভালো। এই মুহূর্তে বনানীর কার কার কবিতা ভালো লাগে, বা কাদের সাথে সংস্পর্শে থাকো, মানে কারা তোমাকে প্রেরণা দেয়। এই যেমন বলে নিজামুদ্দিন দা তোমাকে লেখার একটা পথ করে দিয়েছেন, এবং তোমাকে তোমার পোলতেটি উস্কে দিয়েছে, মানে এগিয়ে যাওয়ার জন্য। তো অনেকে তো এই সময় কার কার লেখালেখি তুমি পড়ো, বা কাদের লেখা তোমার ভালো লাগে, এবং কাদের তোমার সাথে, মানে তুমি বিভিন্ন সংস্কৃতির অনুষ্ঠানগুলোতে যাও, কাদের সাথে যোগাযোগ হয়, বা শিল্প শহরে তোমার এই মুহূর্তে কারা কারা তোমার সাথে থাকে,
সংস্কৃতিতে? আমাদের তো ওই সংবেদন পত্রিকার সাথে যুক্ত হয়ে, আমি তো তোমাদের সাথে যুক্ত হয়েই না, সংবেদন বলে তুমি একটা কাগজের সাথে আছো? হ্যাঁ, পত্রিকার সাথে যুক্ত আছি। সেখানে তো অনেক কবিদের সাথে আলাপ হলো নতুন নতুন। তারপর অনুষ্ঠানে গেলেও এখন দুর্গাপুরের অনেক পরিচিত, মানে অনেক কবিদের সাথে আমার পরিচয় হয়েছে আর কি, আগে যেটা ছিল না। আর এখন কবিতা পড়ি বলতে আমি সব রকম কবিতাই পড়তে ভালোবাসি। আর রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ সে তো আছেই, সেটা তো সবাই পড়ে, ছোট বয়স থেকেই পড়াশোনা হয়। এখনকার দিনের জন্য যেমন যাদের কবিতা আমি এখন অবধি পড়ি, আমি যাদের কাছে বইগুলো পেয়েছি, মানে জয় গোস্বামী পড়ি, তারপরে জয় গোস্বামী পড়ি, তারপরে তোমার সুনীল গঙ্গোপাধ্যায় পড়ি। আর এখন যারা আমাদের এই সাইডে লিখছেন তাদের মধ্যে ধরো কবি নয়ন রায়ের কবিতা আমি পড়ি, অবশ্যই ভালো লাগে। কাজী নিজামুদ্দিন স্যারের কবিতা আমি পড়ি। রুমা তফাদারের কবিতা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, এর মাঝে বলে রাখি, রুমা তফাদারও হচ্ছে আমার খুব প্রেরণার একজন, মানে যেটা আমার মিস হয়েছিল, সরি, যে রুমা তফাদার কিন্তু খুব পজিটিভ মাইন্ডেড একটি, মানে প্রচন্ড পজিটিভ মাইন্ডেড, এবং সব থেকে বড় কথা যে তুমি এটা পারবে, কেন পারবে না, করতে পারবে না, এই যে প্রেরণা, এই যে ও শক্ত করে ধরে থাকা, করো, এইটা কিন্তু আমি ওর থেকে পেয়েছি। মানে ও আমাকে সাহস জুগিয়েছে আর কি, সব সময় এগিয়ে যাও, একা করো, কেন করবে না, মানে এই যে পাওয়াটা, এটা একটা ওর কাছ থেকে আমার বড় পাওয়া। ও খুবই আমার কাছের, এখন আমরা দুই বোনের মতোই প্রায়। তো সেটা রুমার কাছে আমি সেই জন্য কৃতজ্ঞ যে রুমা আমাকে অনেকটা সাহস জুগিয়েছে। অনেকে এই জন্য বলে যে রুমা দিদি বনু দিদি বলে, তো বলে তো আমি রুমু রুমু বলে ডাকা শুরু করি, সেই থেকে আমারও বনু দিদি বলে একটা নাম চলে আসে। তো মানে বিভিন্ন পরিমণ্ডলে তুমি দুর্গাপুরের শুধু মানে শিল্প শহরে, দুর্গাপুর, আসানসোলে তুমি বিভিন্ন, সুশীল স্যারের সাথে আমি মানে দেখা করেছি, স্যারের সাথে গিয়ে দেখা করেছিলাম। না, আছে অনেকে আছে দুর্গাপুরে, মানে তুমি তাদের সাথে দেখা করেছো এবং তাদের কবিতার সাথে তুমি অত মানে পড়ো, কবিতা এবং পুরনো দিনের কবিতাও পড়ো, এবং এটা মানে চর্চায় তুমি আছো। হ্যাঁ, পড়ি। যাক, আমরা আবার বনানীর কবিতায় ফিরে আসি, আবার কবিতা পড়ো। রূপকথার কাব্য। তুমি যেমন বিলিয়ে দাও নিজেকে সকল কাজে সবার মাঝে, আমিও আজ শিখেছি, তাই চলতে চাই তুমি আমি একসাথে। ঘুম ভেঙে স্বপ্ন রঙিন, সাদা মেঘ রংধনু আঁকে আকাশে, ভোরের আলো পাহাড় বেয়ে মিশে যায় এসে নদীতে। রূপকথার রাজ্যে লাল গোলাপ সারি সারি বাগিচাময়, ভালোবাসার লালনে আজীবন তাদের বাঁচিয়ে রাখতে চাই। এসো দুজনে মিলে সবুজ পৃথিবী গড়ি, বনে বাঁধি ঘর, পাখির কলতানে শিশিরের শব্দে যামিনী হোক ভোর। গেরুয়া নদী, একলা পাহাড়, এই শ্রাবণে খুঁজে নেব আবার। পাগল হাওয়া বৃষ্টি মেখে যাব ভেসে দূর, অনেক দূর। স্বপ্নগুলো যত্নে রাখি, সাজাই দিন সকাল থেকে রাতে। পাওয়ার মাঝেও চাওয়াগুলো সব মুখ লুকিয়ে কাঁদে। যেদিন ভোরে ফুটবে না ফুল, গাইবে না পাখি গান, সেদিন আকাশ মেঘলা হবে, দেখো কাঁদবে তোমার প্রাণ। তখন তুমি মেঘ সরিয়ে আকাশ পানে দেখো চেয়ে, আমি গোলাপ হয়ে থাকবো ফুটে হাজার তারার মাঝে। বাহ, আরো কবিতা শুনি মনে হয়। ছন্দের কবিতা। জীবন অথই। অজয় কংসাবতী মিলে বানভাসী, গানে কবিতায় আষাঢ় ঘনায়, ভ্রমরের গুঞ্জরণ কান্না ভেজা মন, শিশির ধোয়া পা শুধুই অপেক্ষা। জল থই থই জীবন অথই, চলছে এখন যখন যেমন। কথায় কথায় দিন চলে যায়, সুখে তো আছি, শান্তি কোথায়। আমরা বনানীর অনেকগুলি কবিতা শুনলাম। তো বনানীর একটা উপলব্ধির কথা, বনানী মনে হয় যে কবিতা যখন লিখো তুমি, তখন তোমার কি মনে হয়, আর কবিতা লেখা শেষ হলে তোমার কি মনে হয়? কবিতা যখন তুমি ধরো একটা কবিতা লিখতে বসছো, হ্যাঁ, তো তখন তো একটা ব্যাপার আছে। অনেকে যেমন ধরো, অনেকে বলে যে স্বপ্ন থেকে আমার আসে লাইন, কেউ বলে আমি স্বতঃস্ফূর্ত বসলেই লিখতে পারি, যেমন মান্না দেকে স্টেজে তুলে দিলেই গান গাইতে পারতেন। তো সেই রকম কবিতাটা তো একজন এক জায়গায় একটা বোধ থেকে আসে, যখন তুমি লিখো তখন একটা কীরকম প্রস্তুতি মনে হয়, আর লেখার পরে কি মনে হয়?
না, যখন আমি লেখা শুরু করি আমি কিন্তু স্বপ্নে ভেবে করি না। আচ্ছা। তো আমার না কিছু একটা প্র্যাকটিক্যাল হঠাৎ করে কিছু দেখা শোনা, আচ্ছা, তার ভাবনাটা থেকে বা আমি যা দেখেছি বা আমার ভেতরে কি হচ্ছে সেই বিষয়টাকে কেন্দ্র করেই আমার কবিতাটা আসে। এবং যখন লেখা শেষ করি, মানে যখন লিখতে কোনোদিন হয়তো অনেক দিন লিখতে পারছি না, 7 দিন 10 দিন, কিন্তু মনে হচ্ছে আমি আর পাচ্ছি না, হয়তো লিখবো না, এরকম মনে হচ্ছে। কিন্তু হঠাৎ করে এক কবিতা হয়তো এলো, তখন দেখি পরপর 2-4টে লাইন আসছে, একটা দুটো লিখছি, আবার লিখছি, শেষ হলো, ঠিক সে জায়গায় মনের শান্তি হলো যে হ্যাঁ এটা এই জায়গায় শেষ হলো। কিন্তু তারপরে অনেক সময় এমন হয়েছে হয়তো 2টো লাইন লিখেছো, তারপরে আবার লেখাটা বন্ধ হয়ে গেল, আবার পরে তোমার লাইন এসেছে, সেটাও এসেছে। আবার কখনো একসাথে 2-3টে কবিতাও হয়েছে, এরকমও হয়। তো তারপরে আবার যখন পড়ি তখন মনে হয় এগুলো আমি কি করে লিখেছি। আবার একটু অনেক সময় হয়তো মনে হয় যেটা একটু সংশোধন করি, হ্যাঁ সংশোধন করি মনে হয়, আবার মনে হয় কি করে লিখলাম, মানে তখন আর মনে হয় না, ফিলটা সেইটা আসে না। কিন্তু যখন লিখি তখন সেই মুহূর্তে ওইটা চলে আসে। তো এইটা মানে আমার কিন্তু ওই খুব মানে স্বপ্নে কল্পনা দেখে খুব একটা হয় না, আমি যেটাকে বাস্তব ভেবে দেখি তার সাথে কিছুটা মেলাই, নিজস্ব ভাবনা, নিজের ভেতরকার চিন্তা, তারপরে এই সামাজিক যেটা দেখছি সেই সব মিলেই কবিতা। কোন সময় তুমি লেখালেখিটা করো, মানে কখন লিখতে বসো? কোনো সময় আছে? আমার কোনো সময় নেই নির্দিষ্ট। মনে করো কাজ করছি, হ্যাঁ মনে এলো, হ্যাঁ জামা কাপড় মিলছি হয়তো, তখন হয়তো আমার 2টো লাইন মনে হয়েছে, তখন এসে আমি খাতা খুলে চট করে লিখি, এটাই তো কবি, এরকম করে লিখি আমি। আবার কখনো রাত 3:30তে উঠেও হয়তো হঠাৎ ঘুম ভেঙে গেছে, 2টো লাইন মনে পড়েছে, সেটাও লিখছি। আবার এরকম করে হয়, মানে খুব মানে কবিতা তো আর লিখবো বসবো বলে হয় না যে আমি এখন কবিতা ভেবে লিখবো, আমি কোনোদিন লিখতে পারিনি। তো তোমার নিজস্ব লেখার টেবিল আছে তো, এটা করবে? না সেটা না, একটা ঘরে বসে লিখি, মানে একটা জায়গাতেই লিখি। তুমি একটা নিজস্ব লেখার জায়গা করবে, যেখানে বসে লিখবে, বুঝলে তো? মানে ব্যাপারটা মন, তাহলে কিন্তু দেখবে ওই জায়গাটায় বসলেই তোমার দেখবে কবিতা আসবে, এরকম একটা ব্যাপার থাকে তো। যেমন আমরা আসনে বসে একটা পুজোতে বসি তো, সেরকম তুমি একটা লেখার জায়গা তোমার জায়গা করবে। আমি করি একটা রুমেই করি, মানে সেখানেই করি, লিখি, অন্য কোথাও লিখি না। তাহলে মনে হয় যে এই জায়গাটা আমার লেখার জায়গা, এই জায়গাটাতে লিখতে বসলে ওখানটাতেই লিখি। প্রত্যেকটা একটা স্থান কাল থাকে। এই যে ধরো আমরা এখানে বসে এইখানটাতেই গিয়ে আমরা রেকর্ডিংটা করি, এখান থেকে প্রচারটা হয়, লোকে জানে যে এখান থেকে। তেমনি কবিতাটা তুমি যখন লিখবে, আমি কবিতা যে কোনো সময় আসে, যে কোনো সময়, কিন্তু লেখার একটা জায়গা থাকে আর কি, সেই জায়গা থেকে লিখলে ভালো হবে। এবং তুমি দেখবে ওই জায়গাটা বসলেই একটা আলাদা রকমের অনুভূতি হয়। তো যাই হোক, আমরা আবার কবিতা শুনি বনানীর। এটা আমার অনুভূতি, এটা সবার জন্য কিন্তু মানে সবার মত নাও হতে পারে। আমি মনে করছি যে একটা লেখার জায়গা থাকলে ভালো হয়। আমরা আবার কবিতা শুনি। আমি এই কবিতাটি লিখেছি, মানে আমার এই কোভিডকালীন বিদেশে থাকতো একটা মানে যা আর কি, দেওর যা, তো ও কোভিডে মারা যায়নি, কিন্তু আমেরিকায় ছিল। হঠাৎ করেই একদিন সকালবেলায় খবর এলো ও হার্ট অ্যাটাক, মানে একদম স্বাভাবিক ছিল, মানে হসপিটাল অবধি হেঁটে হেঁটে প্যানিক হয়ে মারা গেছে আর কি। না, হার্টের প্রবলেম নেই, ডাক্তাররা বলেছে ওর হার্টের প্রবলেম ছিল ছোট বয়স থেকে। তো ও মারা যাওয়ার পরের দিনে আমার এই কবিতাটা লেখা, ওকে নিয়ে। তো সেইটি আমি এখন পড়তে চাইছি। ওর নাম রেশম, সেইখান থেকে আমি ওর রেশমি আলো কবিতাটির নাম দিয়েছি। হ্যাঁ, ক্ষণিকেই ওলট পালট হয়ে যাওয়া জীবন, মর্মাহত আমি, পরিবার আমার আপনজন। প্রথম দেখা তোতে আর আমাতে, তোদের বাড়িতে পছন্দ হলো, ভালো লাগলো, তুই এলি আমাদের বাড়িতে। ফর্সা ছিপছিপে লম্বা ঢালা চুল, তুই অপরূপা। করেছি কত গল্প, হাসি, আনন্দ আর মজা, কত কথা বলেছি তুই আর আমি মিলে, কখনো কাছাকাছি আর বিদেশ থেকে মোবাইল কলে। এই তো সেদিন আমি অসুস্থ ছিলাম বলে কত কথা, কত সাবধানতা দিয়েছিলি বলে। তোকে সাথে করে গেলাম সেই দিন পৈতে বাড়িতে, গল্পে হাসিতে পাশাপাশি প্রায় 6 বছর হবে। মাত্র 7টি বছর আমাদের দিলি দেশ বিদেশ মিলে। রেশম, আজ আমাদের ফেলে তুই কেন গেলি চলে? তুই তো এবার তারাদের দেশে গিয়ে নিশ্চিন্ত ঘুমে, তারাদের মাঝ থেকে তোকে নিতে হবে চিনে। অপলক দৃষ্টিতে থাকবো চেয়ে আকাশ পানে। এই যে একটা যন্ত্রণা বা একটা যা ছিল, নিজের কাছের জনের বিয়োগ ঘটলে একটা মনের যে যন্ত্রণা, সেই লেখায় তোমার এটা ফুটে উঠেছে। এবং দীর্ঘদিন একসাথে ছিলে, প্রায় 7 বছর ধরে তোমাদের সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, সেটা ছেদ ঘটলো এবং সে মারা গেল। এটা বেদনাদায়ক এবং শোকের ব্যাপার। সেই জায়গা থেকে তুমি তোমার মতো করে জ্ঞাপন করেছো এবং তোমার বন্ধুতাও জানিয়েছো
তোমার যে যন্ত্রণা সেটাও তোমার ছত্রে ছত্রে ফুটে উঠেছে। আমরা বনানীর কবিতা শুনছি, শুনতে শুনতে একটা ঘোর লাগছে, ঘোর লাগা কবিতার মধ্যে দিয়ে আছি। বনানী যে তোমার এই ভ্রমণ নিয়ে তোমার একটা কথা আমি বলি, তুমি যে কাশ্মীর গেলে বা বিভিন্ন জায়গায় বেড়াতে যাও, তখন তুমি যে লিখো বা সেই ব্যাপারটা, এবং তুমি পুঙ্খানুপুঙ্খ ড্রাইভার তোমাকে কি বললো দেখেছি তোমার লেখাতে, আমরা পড়েছি। এবং ছোট্ট ছোট্ট ব্যাপারগুলোকে তুমি ওভারলুক করো না, ঠিক লিখো। তো এই যে ভ্রমণের যে ব্যাপারটা, মানুষের প্রথম অভিজ্ঞতা তো ভ্রমণ, তারপর তো পঠন। ধরো আমি যদি কাশ্মীর ভ্রমণ করি আর কাশ্মীরের বই পড়ি, দুটোর মধ্যে আকাশ জমিন তফাৎ। তুমি ঘুরেছো এবং বিভিন্ন জায়গায় ঘুরো, সময় করে বেড়াতে যাও, তো সেই যে বেড়াতে যাওয়ার অনুভূতি এবং সেখানে যে টুকরো টাকরা কথাবার্তা বা সেগুলো নিয়ে তুমি লেখো, এই ব্যাপারটা একটু বলো, যে তোমার কাশ্মীরের বর্ণনাটা করো, যে কিভাবে গেলে এবং কি লিখলে। হ্যাঁ মানে ক্যামেরার দিকে তুমি ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে বলো, এদিকে তাহলে মানে ব্যাপারটা তাহলে বুঝতে পারবো। হ্যাঁ এটাও বলি, মানে এটা হচ্ছে যে এটা আমি দেখি বরাবরই, খুব মানে যখন কোথাও কিছু দেখি বা যাই, পুরোটাই আমি খুব নিখুঁতভাবেই দেখি, দেখার চেষ্টা করি, কিন্তু লিখিনি কখনো। আর এই গদ্যটা লিখতে পারবো সেটাও আমি কখনো ভাবিনি। এর প্রেরণাটা তো আমার পাশে যিনি বসে আছেন, না বললে ভুল হয়, এই নয়ন দাদাই আমাকে বলে যে তুমি লেখো। তো সেই এই দাদার প্রেরণাতে আমার ভ্রমণ লেখা শুরু হয়। তো ওই একই কথা বলবো, হ্যাঁ ওই একই কথা বলবো যে আমি মানে খাতার মধ্যে এতটা নিখুঁত তুলে ধরতে পারবো প্রথমে ভাবিনি। প্রথমে একটু ভয় লাগছিল যে লিখতে পারবো কিনা। তারপর যখন লিখতে শুরু করলাম, ওই ভাবনাটা না, মানে যখন যেখানে গেছি, প্রত্যেকটা পার্ট আমি যখন লিখেছি, তখন তোমার ওই যে দিনগুলো যেভাবে দেখেছি সেইটা পুরো আমার মাথার মধ্যে এসেছিল, এবং কি কথাগুলো হচ্ছিল, ড্রাইভারের সাথে যে কথাটা হচ্ছিল, আমি কি বলছিলাম, এই সবগুলো আমার মাথায় খেলে যাচ্ছিল। তখনই আমি লেখাটা শুরু করলাম, এবং লিখতে গিয়ে দেখলাম যে না, আমি যেটা দেখেছি বা মনের মধ্যে রেখেছি সেটা কিন্তু আমি পুরোটাই লিখে উঠতে পারছি। মানে তখন মনে হলো যে না, আমি যেটা দেখে এসেছি বা করে এসেছি সেটা কিন্তু ভেতরে আছে, আমি লিখলে লিখতে পারছি। তো সেটাই আর কি। এবং আমি তোমাকে এই জন্যই বলেছিলাম, এই লিখতে লিখতে তুমি দেখবে একদিন উপন্যাস লিখতে পারবে। মানে ব্যাপারটা লেখার অভ্যাস তো করতেই হয় মানুষ। এবং ঘটনা হচ্ছে যে, আর তুমি যেটা বললে না, পুঙ্খানুপুঙ্খে আমরা কেউ লিখতে পারি না। আমরা যেটা দেখি তার যদি 6%, 6% যদি লিখে দিতে পারি, হ্যাঁ মানে লিখতে পারি না, সেটাই তো, মানে পারবো কিনা সেটা আমরা একটা জিনিস দেখছি, একটা অনুভব করছি, পারবো না, কেউ পারি না আমরা। মানে লিখতে পারবো পুঙ্খানুপুঙ্খ তো, মানে চোখে তুমি যেটা দেখছো যে অনুভূতিটা, সেটা তুমি পুরো খাতায় তুলতে পারবে না, এটা সম্ভব নয়। সেটা আমি বারবার দেখবে খাতাতে লিখেওছি আমার লেখার মধ্যে, আমি যতটা পেরেছি তুলে ধরেছি, কিন্তু চোখের দেখার যে একটা আলাদা তৃপ্তি থাকে, সেইটা কিন্তু তুলে ধরা যায় না, সেটা ওখানে গিয়েই দেখতে হবে। এই যে বিভিন্ন যে অনুভূতির জায়গাগুলো, সেগুলো লিখে অনেকটা লিখতে পারা যায়ও না, সেই অনুভবটাকে বোঝানো যায় না, ঠিক। তো আমরা অনেকটা সময় এলাম এবং বনানীর কবিতা, বনানীর গান, বনানীর আবৃত্তি, অনেক কিছুই শুনলাম। এবারে আমাদের একটা যে সময় তো থামতেই হয়, এবার আমরা থামবো। বনানীর কবিতা দিয়েই আমাদের অনুষ্ঠান শেষ করব। বনানী আর একটা কবিতা পড়ো, ছোট ছোট দুটো কবিতা পড়ো, তারপরে আমরা অনুষ্ঠান শেষ করব। আচ্ছা, পথ। এক পথ থেকে অন্য পথ শুধু খুঁজে ফেরা, চেনা অচেনার ভিড়ে পথে হারিয়ে যাওয়া, নিত্য নূতন মানুষের সাথে রোজ পথে আলাপচারিতা, আঁকাবাঁকা পথ চলতে চলতে চেতনার উন্মেষ ঘটা, চেনা পথের কত অচেনা, কত আপনজন মুখোশের আড়ালে হয় অচেনা, পথের ভিড়ের মধ্যে থেকে ঠিক পরশ পাথর চিনে নেওয়া, পথ চলতি ক্লান্ত পথিকের বিরামহীন পথ চলা, চেনা পথ ভুলে অন্য পথে অনন্ত পথে চলা, পথ যে পথে হারিয়ে যায় চেনা পথের বাঁকে, হারিয়ে যাওয়া পথ ধরে পথিক চেনা পথই খোঁজে, পথের শেষ কোথায়, কি আছে পথের শেষে, অন্তহীন পথে নিরন্তর পথ চলার নামই জীবন। এই যে আমরা জীবনের পথ চলাতে এগিয়ে চলবো এবং পথ আমাদের পথের আলো দেখাবে। আজকের অনুষ্ঠানে বনানীর আমরা একটা গান শুনবো এবং সেই গান দিয়েই আমাদের অনুষ্ঠান শেষ করব। খালি গলায় যন্ত্র না দেখে গাওয়া যাবে, যন্ত্র না দেখে ছোট করে, মানে যন্ত্রটা মানে গানটা জাস্ট যদি ইয়ে হয় আর কি, আমি না দেখেই করছি আর কি। বনানীর গান শুনবো, গান শুনতে শুনতে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করব। কবি, আবৃত্তিকার, গায়ক, অভিনেত্রী আমাদের একাধারে এবং সমাজসেবী বনানীকে আমরা পেয়েছি। এবং আপনারা যারা আমাদের এই নিউজ 10-এ
অংশগ্রহণ করতে চান তারা আসুন। আমাদের সবাইকে আমন্ত্রণ। এই শিল্প সাহিত্য সংস্কৃতির আড্ডা প্রতি রবিবার সন্ধ্যে 7টা থেকে আপনারা দেখতে পাবেন। তো এই অনুষ্ঠানে আপনারা আসুন, আমরাও খুশি হব। বনানীর গান শুনি, গান দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। মানে যার কথা আমরা সবসময় সবাই মনে করি, রবীন্দ্রনাথকে দিয়েই শেষ করি, মানে গানটা গাই। হে সখা মম হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ, সংসারের সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ। নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন নীরে, লহ আমার জীবন ঘিরে, লহ আমার জীবন ঘিরে, সংসারের সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ, হে সখা। নমস্কার, আজকের মতো অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আমাদের সাথে ছিল কবি, শিল্পী, আবৃত্তিকার বনানী ঘটক। বনানীর আরও শ্রীবৃদ্ধি ঘটুক, সুস্থ সুন্দর থাকুক। জয় হোক মানুষের, জয় হোক নিউজ 10-এর, জয় হোক বাংলা সংস্কৃতির, কাব্য কবিতা আনন্দের। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।